খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের আগমনে সক্রিয় সার্কের চেতনা, জানালেন প্রধান উপদেষ্টা। সংস্থাকে ফের জাগ্রত করার আহ্বান। জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি জামাত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। চট্টগ্রাম বন্দরে বিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়। বহির্নোঙরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত, কাউকে ছাড় নয়। এবং সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশায় 2 নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে ইংরেজি নতুন বছর 2026-এর শুভেচ্ছা। মোহনার সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর ফের জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে। বুধবার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্রের জন্য তার ভূমিকা চিরকাল মানুষকে উজ্জীবিত করবে। এদিকে বেগম জিয়ার শোককে শক্তিতে পরিণত করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে এসব কথা বলেন তারা। উষা ফেরদৌসের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন সর্বস্তরের মানুষ। আপসহীন নেত্রীর বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় সবার কণ্ঠে। উনি রাজনীতির অঙ্গনে রাখছে 40 বছর, শুধু এই জনগণের পিছনে। তার কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। উনি না থাকার কারণে আমাদের মনে যে একটা শূন্যতা, এটা প্রতিটা মানুষ এখন অনুভব করতে আছে। এদিকে গুলশান কার্যালয়েও যান ভক্ত অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। জানান, এ শূন্যতা পূরণ হবার নয়। যে উনি প্রতিহিংসা পরায়ণ ছিল না। যারা ওনাকে শাস্তি দিয়েছে, যারা ওনাকে কষ্ট দিয়েছে, ওনার মুখ দিয়ে কিন্তু কখনো ওই ধরনের কটু বাক্য কখনো উনি প্রকাশ করলেন। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। গুলশানে সাংবাদিকের মুখোমুখি হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়ার ভূমিকার কারণেই বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, যা পূরণ করা নিয়ে শঙ্কাও কম নয়। জনমানুষের যে প্রত্যাশা, এদেশের মানুষের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা আজকে যেই উচ্চতায় উঠে গিয়েছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা সেই বিষয়ে শঙ্কিত। এই কারণেই যে মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশার কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো সবাইকে ঐক্যবদ্ধ রেখে। আর দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে। এবং তার এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের শক্তিকেই মানুষ বিজয়ী করবে বলেও আশা জানান মির্জা ফখরুল। মানুষের মধ্যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো বেশি শক্তিশালী করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর তারেক রহমানকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছে প্রথমেই শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শফিকুর রহমান জানান, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপির সঙ্গে কাজ করতে চায় জামাত। এ সময় বিএনপিও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে উল্লেখ করেন তিনি। দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার তাগিদ দিয়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ বলে আশা জানান তিনি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। আপনারা দোয়া করবেন। সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তা নিশ্চিত সহ সকল উদ্যোগ নেওয়া হয়েছে। গণভোট ও জাতীয় নির্বাচনের রেকর্ড পরিমাণ ভোট পড়বে বলে প্রত্যাশা জানান তিনি। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব। সুরাইয়া মুন্নির রিপোর্ট। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সাম্প্রতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এবার বই উৎসব করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, 15 জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে পাঠ্য বই তুলে দেওয়া হবে। এবছর 123টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রীয় শোকের সময় আমরা যে উৎসবটা করছি সেটা আমরা করছি না, বাট 83% ছেলে মেয়ে বই পেয়েছে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট, একটা ফেস্টিভ্যাল। হ্যাঁ, আমার তো মনে হয় যে অভিভাবকরা বরং এইবারের বই পাওয়াটাকে ওনারা সেলিব্রেট করবেন। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সুষ্ঠুভাবে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন করা। আমরা আশা করছি বাংলাদেশকে ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবে। শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে এবং সেই অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার, সিকিউরিটি অবশ্যই একটা, অনেকে এই কথাগুলো বলেন, এটা নিয়েও বারবার মিটিং হচ্ছে। আমাদের তরফ থেকে হাইয়েস্ট অ্যাটেনশন দেওয়া হয়েছে বিষয়ে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে কোথাও বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বলেও সন্তুষ্টি জানান প্রেস সচিব। গড়ে 8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে বিধি লঙ্ঘনের দায়ে একাধিক জাহাজের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ সময় গম, চিনি, সার ও সিমেন্টের কাঁচামাল বহনকারী জাহাজে অনিয়ম ধরা পড়ে। তাতে জরিমানা আদায় সহ দেয়া হয়েছে সতর্কবার্তা। মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে বিলম্ব করায় বাণিজ্যিক জাহাজের চাপ বাড়া সহ বাড়ে নিরাপত্তা ঝুঁকি। তাই নিয়ম অমান্যকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ। এ সময় 72 ঘণ্টার বেশি বহির্নোঙরে অবস্থান, অতিরিক্ত পণ্য বোঝাই এবং অগ্নি নিরাপত্তার কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একাধিক জাহাজকে 1,80,000 টাকা জরিমানা করা হয়। আমাদের ফায়ার ব্রিগেডের একটু সমস্যা ছিল আর একটু ওভারলোড কমপ্লেইন ছিল। গত টিপে ঢাকায় একটা মাল দিয়ে আসছি, সেটাও এরকমের 1 মাস অর্থাৎ 42 দিন খালি হয়েছে। অভিযানে ভোগ্যপণ্যের জাহাজ সহ নজর দেওয়া হয় সিমেন্ট শিল্পের কাঁচামাল বহনকারী জাহাজ এবং সারবাহী জাহাজে। রেজিস্ট্রেশন অনুযায়ী মাস্টার ড্রাইভার আছে কিনা এগুলো চেক করার জন্য ইনশাল্লাহ আমাদের সবগুলো আমাদের ম্যাম পাইছে। যতগুলো খাদ্যপণ্য আসে শস্য জাতীয়, ওগুলোর জন্য মানে ওগুলো সতর্ক করা হয়। অভিযানে কাগজপত্র যাচাই, অগ্নি নির্বাপক ব্যবস্থা, পরীক্ষা নিরীক্ষা শেষে জরিমানা করা হয় বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ভোগ্যপণ্য যে সমস্ত জাহাজ বহন করে তারা 72 ঘন্টার বেশি আছে কিনা এবং এগুলা করে যেন তারা
জনমনে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিনা সেটা চেক করাই আমাদের মূল আজকের অভিযানের উদ্দেশ্য ছিল। আমরা 8টা জাহাজ কাগজপত্র পরীক্ষা করেছি। তো 8টা জাহাজের মধ্যে 5টা জাহাজে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছি। একটা জাহাজ ছিল যেটা 6 দিনের বেশি অবস্থান করছে, আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি পোর্ট ডিউজ তারা ক্লিয়ার করেনি, ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। এই ধরনের বিভিন্ন কারণে আমরা 5টা জাহাজে 1,80,000 টাকা জরিমানা করেছি। বহির্নোঙরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম ভাঙলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশে। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর চাপ। দেশ জুড়েই চলছে শীতের দাপট। শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জামিল চৌধুরী ডলার। জামিল, শীতে পঞ্চগড়ের জনজীবন কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? উত্তরে জেলা পঞ্চগড়, এখানে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলছে। এবং আমি যদি বলি আপনাকে, এই গেল এক সপ্তাহের কথা, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সূর্যের দেখাই 3 দিন কিন্তু মিলেনি, এবং বুধবার বৃহস্পতিবার সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। তবে আজকে সকালে সূর্যের আলো উঠছে এবং লোকজন বাড়ি থেকে বের হয়েও কাজের মধ্যে যাচ্ছে। এবং শীতের যে পরিস্থিতি, এবং শীত কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেমনটি ধারণা দিয়েছিল যে জানুয়ারি মাসে শীতের তীব্রতা একটু সামনের দিকে একটু বেড়ে যাবে। যেমন গতকালকের যে তাপমাত্রা ছিল, সকাল 9টার সময় 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস, এবং আজকে সকাল 9টার সময় 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং শীতের দিনগুলি সারাটা দিন এই অঞ্চলের মানুষ কিন্তু সঠিক সময়ে কিন্তু ঘর থেকে বের হতে পারে না, কারণ অনেক সময় দিনের বেলাও কুয়াশা থাকে। এবং এর মধ্যে আবহাওয়ার যে অবস্থা সেটি হলো যে 2-1 দিন ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টির মতো আর কি, বৃষ্টি ঝরার মতো আর কুয়াশা জুটছিল। এবং এখানকার এই অবস্থার কারণে কিন্তু সাধারণ নিম্ন আয়ের মানুষগুলি কিন্তু ঘর থেকে বের হতে সঠিক সময় বের হতে পারে না। এবং এখানকার আধুনিক সদর হাসপাতালে গিয়ে আমি দেখতে পাই যে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং এখানকার নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলি ঘর থেকে না শীত বস্ত্রের কারণে এবং শীত বেশি অনুভব হওয়ার কারণে মানুষগুলি কিন্তু সঠিক সময় কাজেও যেতে পারতেছে না। এবং আমি জেলা প্রশাসক মোহাম্মদ কাজী সাইমুজ্জামানের সঙ্গে কথা বলি, উনি এই অঞ্চলে 5 উপজেলায় 20,000 শীতবস্ত্র নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন। তো এই ছিল শীত নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী অববাহিকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। এতে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে নৌপথে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে। এদিকে ব্যস্ততম এই নৌরুটে মাঝরাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। শীতে সবজির ভরা মৌসুমে রাজধানী সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমছে দাম। 2-3 সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ, আলু, টমেটো বেশ চড়া দামে বিক্রি হয়েছিল, কিন্তু সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। সবজির বাজারে কয়েক সপ্তাহের অস্থিরতা কমতে শুরু করেছে। এছাড়া মুরগি, ডিম ও মাছের দাম আগের মতোই স্থিতিশীল।
রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, আজকের বাজার দর কেমন দেখছেন? কি বলছে ক্রেতা বিক্রেতারা? আনিকা, বাজারে এসেছি আমি সকালে। তো এখানে এসে যেটা জানতে পারলাম যে শীতকালীন সবজি অবশ্যই দাম কমেছে, কিন্তু বেশ কিছু পণ্য আছে এখনো পর্যন্ত, সেগুলোর দাম কিন্তু এখনো কিন্তু কমেনি। যেমন আলু এখনো কমেনি, নতুন আলু যেটা সেটা এখনো বাড়তি আছে, আদার দামও মোটামুটি বাড়তি। এবং আমি যদি আপনাকে এখন দেখাতে চাচ্ছি যে মটরশুঁটি, যেটা শীতকালীন সবজি, কিন্তু সেই মটরশুঁটির দামটাও এখনো বাড়তি। তো এখানে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটাও জানিয়েছেন যে সরবরাহ আছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত সরবরাহ এখনো আসছে না। একই সঙ্গে যারা জমিতে কাজ করছে সেখানে কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না কাজ করার জন্য। এই শীতে অনেকে কাজ কম করতে চাচ্ছে এবং কম করতে করে, এ কারণে দেখা যায় যে পর্যাপ্তভাবে ফলন ঘরে তুলতে পারছে না। এ কারণে কিন্তু বাজারগুলোতে, এবং পরিবহন কষ্ট অনেক বেশি, এ কারণে কিন্তু দেখা গেছে যে বাজারগুলোতে সবজি আগের মতো আসছে না। তো তারা এই কারণেই একটু দামটা কখনো কখনো বাড়তি এবং কম। আমি কিছুক্ষণ আগে মাংসের বাজারে গিয়েছিলাম, তারা যেটা জানিয়েছেন যে কোথাও কোথাও দেখা যাচ্ছে 700, কোথাও কোথাও 800 মাংস কেজি দরে মাংস বিক্রি হচ্ছে। তো এখানে ক্রেতা এবং বিক্রেতা সবাই বলছেন যেন তারা যেন অবশ্যই বাজার মনিটরিংয়ের ব্যাপারটা একটু গুরুত্ব দেয়। তো এখন আমি একজন ক্রেতার কাছে জানতে চাচ্ছি যে এখন যে বাজার দর, এই বাজার দরে আপনি কতটুকু সন্তুষ্ট, এবং এক্ষেত্রে বাজার মনিটরিংটা প্রয়োজন কিনা আপনি কি মনে করেন? অবশ্যই বাজার মনিটরিং করা উচিত। অনেক দাম বেশি, সবজিগুলো ভালো কিন্তু দাম বেশি, বাজার মনিটরিং করা উচিত। যেমনটি বলছিলেন একজন ক্রেতা আনিকা, যে দেখা গেল যে বাজার মনিটরিংটার প্রতি সবাই খুব গুরুত্ব দিয়েছেন এবং এটাকে নজরদারিটা আরও কঠোর করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তারা। আনিকা, এটা ছিল আমার কাছে বাজার দর সম্পর্কে সর্বশেষ। আবার আপনারা পরবর্তীতে আপনার সাথে আমরা যুক্ত হব। মুন্নি, আপনাকে ধন্যবাদ। পর্যটকদের পদচারণা মুখর হয়ে উঠেছে রাঙামাটি জেলার সব পর্যটন কেন্দ্র। প্রকৃতির কোলে সময় কাটাতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে আসছেন পর্যটকরা। এতে চাঙা হচ্ছে পাহাড়ের পর্যটন কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মহুয়া জান্নাত মনির তথ্যে আরও জানাচ্ছেন তাসিন তারিন। শীত মৌসুম আর ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাঙামাটিতে আসতে শুরু করেছে হাজার হাজার পর্যটক। তাতে শহরের হোটেল মোটেল সহ সরকারি রেস্ট হাউসগুলোও এখন পর্যটকের পদচারণায় মুখরিত। প্রকৃতির টানে দূর দূরান্ত থেকে এসেছেন হাজার হাজার পর্যটক। বিকেলে সূর্যের সোনালী রং যখন ছড়িয়ে পড়ে, ঠিক তখনই মানুষের ভিড় জমে ঝুলন্ত সেতুতে। কেউ সপরিবারে, আবার কেউ বন্ধুদের নিয়ে আনন্দে মেতেছেন কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে। ঝুলন্ত ব্রিজটা অনেক বিখ্যাত, সেজন্য আজকে ঝুলন্ত ব্রিজটা ঘুরতে আসলাম। মোটামুটি ভালোই পর্যটক এসেছে, ভালো লাগছে এখানে। অনেক সবকিছু মিলেই আমাদের এখানে খুব ভালো লাগতেছে, বন্ধুগুলো সবাই আসছি। কুয়াশা মাখা একদম, পুরো পাহাড় আর জল সুন্দর। পর্যটকের ভিড় বাড়ায় খুশি হোটেল মোটেল সহ সব ধরনের ব্যবসায়ীরা। জানায় প্রতিদিন 4000-এরও বেশি পর্যটক রাঙামাটিতে আসছে। আমাদের শতভাগ টুরিস্ট এসেছে, শতভাগ আমাদের বুকিং হয়েছে। আমাদের আইডিয়া চেয়ে অনেক ভালো ভাড়া হচ্ছে। আমরা আশা করতেছি এভাবে যদি আমাদের বোটগুলো যদি ভাড়া হয়, তাহলে আমরা ব্যবসায় কিছুটা এই লাভবান হব। নতুন বছর উপলক্ষে আমাদের প্রায় 80% বুকিং রয়েছে। এই অর্থ বছরে আশা রাখছি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা রাজস্ব আয় করতে পারব। বছরের সব সময় পর্যটকে মুখর থাকবে রাঙামাটির বিভিন্ন কেন্দ্র, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
সদ্য বিদায় নিয়ে 2025 সালে প্রবাসী আয়ের নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল এক বছরে প্রবাসীরা 32 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেকর্ড। আগের বছর 2024 সালে রেমিটেন্স এসেছিল 26.89 বিলিয়ন ডলার। তাতে এক বছরের ব্যবধানে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে প্রায় 6 বিলিয়ন ডলার বা প্রায় 18%। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের নানা আয়োজনে পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন ও জসিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে। ঠাকুরগাঁয়ে মন্দির ভিত্তিক 171টি স্কুলের শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার 2টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল উপহার দিয়েছেন জেলা প্রশাসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধায় দরিদ্র জনগোষ্ঠীর 12টি পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খবর। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত 116 জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব। দীর্ঘ তদন্তের পর দুর্নীতি বিরোধী অভিযান চালায় ওভারসাইট অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা। আরবি দৈনিক ও কাজের বরাত দিতে তথ্য জানিয়েছে গালফ নিউজ। নাজাহা জানায় 2025 সালের ডিসেম্বর মাসে দেশব্যাপী চালানো এক অভিযানে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 466 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে ওই মাসে মোট 1440টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রথম আলো। তারেকের আয়, শেয়ার জমা টাকা থেকে শফিকুরের কৃষি। সঞ্চয়পত্রের মুনাফা কমল 1 লাখে 110 টাকা। নাহিদ ইসলামের বছরে আয় 16 লাখ টাকা, গাড়ি নেই। দৈনিক ইত্তেফাক। উপদেষ্টা পরিষদের বৈঠক, এনআইডির জন্য পৃথক কর্তৃপক্ষ এখন হচ্ছে না। শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি। বিএনপির 41 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন। সমকাল। শীর্ষ নেতাদের মাসিক আয় 1 লাখ টাকার নিচে। চরমোনাইকে ছেড়ে দেয়া আসনেও জামায়াতের প্রার্থী। দলকে মধ্যপন্থায় এগিয়ে নেয়া তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রতিদিন। প্রতিহিংসার রাজনীতি বন্ধ হলেই শান্তি পাবে বেগম জিয়ার আত্মা। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল। যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি। শোক বইতে স্বাক্ষরের পর জামাত আমির, সরকার গঠনের আগে একসঙ্গে বসতে চাই। দ্য ডেইলি স্টার। ঢাকা races to heat up as big guns enter the fray. BNP aims to transform grief into unity.
এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের আগমনে সক্রিয় সার্কের চেতনা জানালেন প্রধান উপদেষ্টা। সংস্থাকে ফের জাগ্রত করার আহ্বান। জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করতে চায় বিএনপি জামাত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে তৎপর সরকার, জানালেন প্রেস সচিব। চট্টগ্রাম বন্দরে বিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোড পরিচালনা করে জরিমানা আদায়। বহির্নোঙরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত, কাউকে ছাড় নয়। এবং সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত, বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় 2 নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।